এমনটা করবে জাংকুক মোটেও প্রস্তুত ছিল না। নিজের শরীরটা আহত হয়ে আছে, আসার সময় গাড়ি ছাড়াই এসেছে। কতবার যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে সেটার খবর কি আছে তার? মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, তার হৃৎপিণ্ড, যা ছাড়া সে অচল। তাকে সেভ করতে হবে। কাই ট্রিগার চাপতেই জাংকুক একবার নো শব্দ করেই তেকে নিয়ে বামে সরে গিয়েও আহত হওয়া থেকে নিজে বাঁচতে পারেনি। ঠিক পেটের ডান পাশটায় গুলিটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। ইয়োনো সঙ্গে সঙ্গে নিজের হাতের বন্দুক ব্যবহার করে। কাইয়ের ঠিক ডান হাতের মাধ্যমা চিরে বেরোয় গুলিটা। কাইয়ের হাত থেকে বন্দুক পড়ে যায়, কিন্তু তার ব্যথার দিকে মোটেও খেয়াল নেই। তার দৃষ্টি শুধুমাত্র তের দিকে। জাংকুক আহত হয়েও তেকে হাত থেকে ফেলে দেয়নি, উল্টো স্মিত হেসে তের চোখে তাকায়। অথচ এই বুঝি এক্ষুনি পড়ে যাবে বোঝাই যাচ্ছে। হাতের বাঁধন হালকা হয়ে আসছে। তে আরো বেশি ঘাবড়িয়ে যায় হঠাৎ জাংকুকের হাত হালকা হয়ে আসায়। আসলে তে এখনো দেখেনি জাংকুকের পেটেও যে গুলি বিদ্ধ হয়েছে। তে কাপা গলায় বলল, আপনাকে আমার ঠিক লাগছে না, কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? জাংকুক এবার কপাল কুঁচকে মুখ ফিরিয়ে ইয়োনোর দিকে তাকায়। ইয়োনো ইশারা বুঝতে পেরে গার্ডগুলোকে ইশারা করতেই কাইকে জোর করেই গাড়িতে নিয়ে তুলেছে। কাইয়ের দৃষ্টি এখনো তের দিকে। লোকগুলো যেতে ইয়োনো জাংকুকের কাছে দৌড়ে আসতে চায়, কিন্তু জাংকুক চোখ ঘুরায়, যার অর্থ একদম আসবি না এখানে। কিন্তু ইয়োনো জাংকুককে ভালো করেই জানে কি জন্য নিষেধ করেছে। যদিও তার জন্য আগে ওখানে যাওয়া জরুরি, তবুও জানে এটার থেকেও বেশি জাংকুকের কাছে জাংকুকের বউ জরুরি। ইয়োনো দৌড়ে গিয়ে পেছন থেকে একটা গাড়ি নিয়ে জাংকুকের সামনে আসে। তে জাংকুকের কোল থেকে নামার জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু জাংকুক নামতে দিচ্ছে না। তেরও কি চলার মতো শক্তি আছে? তখন থেকে হাত থেকে রক্ত পড়ছে, এই বুঝি জ্ঞান হারাবে। জাংকুক প্রথমে ইয়োনোকে নামতে বলে, কিন্তু ইয়োনো এই মুহূর্তে কিছুতেই একা ফেলে যাবে না, তাই ঠাই বসে আছে। জাংকুক বিরক্ত হয়েই পেছনের সিটে তেকে বসিয়ে নিজে উঠে বসে। তের চোখে মাত্রই বিষয়টি পড়েছে। জাংকুককে এমন অবস্থায় দেখে তে হকচকিয়ে উঠে ক্ষত জায়গায় হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে আপনার? কখন হলো? সত্যি করে বলুন, গুলিটা লেগেছিল তাই না? কেন বললেন না আমায়? জিজ্ঞেস করেছিলাম না আমি? তের চোখে পানি। জাংকুক একটু হাসার চেষ্টা করে, কিন্তু ইয়োনোর কথাটা শুনে ভেতরে রাগ জমে। ইয়োনো তেকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনার ওড়নার কিছু অংশ ছিঁড়ে একটু স্যারের পেটে বেঁধে দিন জলদি, এত রক্ত ঝরছে, আমার খুব ভয় করছে ভাবি, প্লিজ জলদি করুন একটু। তে সম্মতি জানিয়ে ওড়নাটা শরীর থেকে খোলার জন্যই হাত রাখতেই জাংকুক তের হাত ধরে কাতর গলায় বলল, একদম না। তারপর কোন রকম সিট থেকে হালকা উঠে সামনের দুটো সিটে মাছ দিয়ে হালকা মাথা ঢুকিয়ে ইয়োনোকে বলল, মিরর গ্লাসটা ভাঙ। স্যার এই কি করছেন? আপনি বসুন না জায়গায়, এটা ভাঙতে যাব কেন? জাংকুক দাঁত কিরমিরিয়ে বলল, শুনবি নাকি আমাকেই করতে হবে? তে কান্না জড়ানো গলায় বলল, আপনি বসুন না প্লিজ, দেখুন না কি হয়েছে, কত রক্তক্ষরণ হচ্ছে। জাংকুক তের কথায় পাত্তা না দিয়ে কিছুটা ঝুঁকে ইয়োনোর অপেক্ষা না করে আচমকা খালি হাতে গ্লাসটা ঘুষি মারে। কাঁচগুলো খণ্ড বিখণ্ড হয়ে ইয়োনোর শরীরে পড়ে। ইয়োনো হঠাৎ ব্রেক চেপে চোখ বন্ধ করে নেয়। এতে তের মাথাটা হালকা বাড়ি খায় সামনের সিটে। জাংকুক নিজের জায়গায় এসে বসে ইয়োনোকে বলল, ফার্স্ট। ইয়োনো যদিও তেমন কিছু হয়নি, শুধু হাতের ওপরটাই দুটো কাচের দাঁড় লেগে ছিলে গেছে। এখন এসবের মন নেই। গাড়ি স্টার্ট করেই আস্তে ধীরে শরীর থেকে কাঁচগুলো সরাতে থাকে। তার বোঝা হয়ে গিয়েছে জাংকুকের এমনটা করার কারণ কি। মানুষ এতটা কিভাবে জেলাসি হয়, নাকি সাইকো টাইপ, খোদাই জানে। জাংকুকের হাত থেকে এবার রক্ত টিপ টিপ করে পড়ে। তে কিছু বলার আগেই জাংকুক তের ওড়নাটা শরীর থেকে নিয়ে এক সাইড থেকে একটু ছিঁড়ে তেকে কিছু বলবে তার আগেই তে বলল, আমি বেঁধে দেই। দিন না। আপনি কি পাগল? বলুন না, সত্যি করে বলুন। একে তো পেট চিরে রক্ত ঝরছে, তার উপর এটা কি রকম? এটা কেন করলেন? গাড়ির গ্লাসটা এভাবে ভাঙার কোনো মানে আছে? নিজের ভালোটা দেখছি এখনো বুঝেন না। জাংকুক তের কথায় পাত্তা না দিয়ে তে যেই হাতে ছুরি দিয়েছিল সেই হাতটা ধরে নিজের কাছে নিয়ে ওড়নার অংশটা সেই স্থানটায় বেঁধে দিতে দিতে থেমে থেমে বলল, খুব মেরেছে? আর কোথায় ব্যথা দিয়েছে বলো আমায়? তে নিজের হাত জাংকুকের কাছ থেকে সরিয়ে নিয়ে একটু চেঁচিয়ে বলল, আমি এখন ছোট নেই ভাইয়া, আমার কেয়ার করতে হবে না এখন, নিজের দিকে একটু দেখেন আগে। জাংকুক কিছু বলল না। পিঠটা সিটের সাথে এলিয়ে দিয়ে এক হাতে সিটের ওপরের মেলে দিয়ে চোখ বন্ধ করে মাথাটা কাত করে রেখে দীর্ঘশ্বাস ফেলে, অন্য হাত রক্ত স্থানে ধরা।
তের শরীর কাঁপছে, ঠান্ডা নাকি ভয় সেটা বোঝা যাচ্ছে না। ওড়নাটা আরেকটু ছিঁড়ে প্রথমেই জাঙ্কুকের পেটে ক্ষত স্থান থেকে হাতটা সরিয়ে কাঁদতে কাঁদতে বলল, এত রক্ত। এইটুকু বলেই ঠোঁট উল্টে একটু আওয়াজ করেই কাঁদতে লাগলো। আবার নিজেই চোখ মুছে জাঙ্কুকের কালো শার্টটা নিচ থেকে একটা বোতাম খুলে একটু উপরে উঠিয়ে জাঙ্কুককে ধরতে বলল। জাঙ্কুক আগের মতোই শব্দহীন। তে কান্না মিশ্রিত গলায় বলল, প্লিজ ধরুন না আগে এটা, তারপর যা করার বা যা কিছু বলার বলবেন। জাঙ্কুকের তবুও মুখে কোনো কথা নেই। তে এবার জাঙ্কুকের জন্য অপেক্ষা না করে শার্টের সবগুলো বোতাম খুলে মুক্ত করলো পেট, সাথে শরীরের অগ্রভাগ সবটাই প্রকাশিত। তে জলদি করে সেই জায়গায় ওড়নাটা বাঁধতে শুরু করে। কুকু তের সুবিধার জন্য একটু সামনে আসে, যেন পেছন দিক থেকে কাপড়ের টুকরোটা টানতে কষ্ট না হয়। আপাতত একটু রক্তটা কম যাচ্ছে, তবুও যেন ওড়না ভেদ করে রক্তের হালকা আভা প্রকাশিত হচ্ছে। তারপর জাঙ্কুকের ডান হাতেও বেঁধে দিয়েছে, একটু আগে গ্লাসটা ভাঙার ফলে যে ক্ষত হয়েছিল সেখানে। আপনি কি কোনোদিনও ঠিক হবেন না ভাইয়া? এমন কেন আপনি? নিজের ভালোটা কবে বুঝবেন? বলবেন আমায় প্লিজ? জাঙ্কুক হালকা হেসে শরীরে জড়ানো শার্টটা খুলতে লাগলো। খুব ঠান্ডা লাগছে, এসে গেছি, আর একটু ধৈর্য ধরুন প্লিজ। জাঙ্কুক কথা না বাড়িয়ে শার্টটা খুলে তের উড়োর উপর শার্টটা রেখে বলল, পরে নে। এটা কেন? কিছু একটা প্রশ্ন করতে গিয়ে আবার থেমে যায়। এমনিতেই নিশ্চিত কপালে দুঃখ আছে, এখন যদি প্রশ্ন করি তবে তো। আর কিছু না ভেবেই শার্টটা পরে নিল তে। ইউনো এতক্ষণ চুপ ছিল, তার বোঝা তখনই হয়ে গিয়েছে কথা বলা মানেই নিজের সর্বনাশ করা। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে বলল, স্যার। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের ওই পাশে গিয়ে দরজা খুলে দেয়। জাঙ্কুক যে শক্তিহীন হয়ে একদম দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছেছে সেটাকে এতক্ষণে দেখেছে। তাই তো চট জলদি নেমে দরজাটা খুলে দিয়ে ইউনোকে ডাকলো ধরার জন্য। কি হলো স্যার, জলদি আসুন। কি অবস্থা হয়েছে দেখেছেন? কতটা ব্লিডিং হয়েছে। তেও অপর পাশে ধরে আছে, অথচ জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের দিকে সরু চোখে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে, সামনে এগোচ্ছে না। তে কাঁদো গলায় জাঙ্কুকের ক্ষত পেটের দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো আবার? চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? জাঙ্কুক আকস্মিক ইউনোর কাছ থেকে হাত সরিয়ে তে ডান হাতটা ধরে গাড়ির দরজাটা খুলে ধপ করে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজাটা লক করে দেয়। সবগুলো দরজা একে একে লক করে দিয়ে বাঁকা হাসে জাঙ্কুক। বিষয়টা এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি হয়েছে যে কারো কিছু বুঝে আসার আগেই জাঙ্কুকের কাজ শেষ। তে নামতে যায়, কিন্তু দরজা খুলছে না। বারবার দরজা ধাক্কিয়ে চেঁচিয়ে কিছু বলে যাচ্ছে একাধারে, কিন্তু সেটা কি বোঝা গেল না, কারণ তের আওয়াজ বাইরে পর্যন্ত আসছে না। স্যার, এটা কি করলেন? এভাবে ভাবিকে ইউনোকে শেষ করতে না দিয়ে জাঙ্কুক বলল, ডাক্তার ডাক, আর হাঁটতে পারছি না ফার্স্ট। জাঙ্কুকের শরীর কতটা দুর্বল হয়েছে সেটা জাঙ্কুককে দেখে না বোঝা গেলেও ইউনো ঠিকই বুঝেছে, নয়তো জাঙ্কুক কখনো নিজের দুর্বলতা এমন করে প্রকাশ করে না। ফটাফট ফোন বের করে ডাক্তারকে বেড নিয়ে আসতে বলেছে। জাঙ্কুক দাঁড়িয়ে থাকতে না পেরে একটু সাইড করে জায়গায় বসে পড়লো, তারপর গাড়ির দিকে চোখ রাখলো। তে এখনো গ্লাস ধাক্কিয়ে চেঁচিয়ে যাচ্ছে, কিছু না কিছু বলে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের কোনো চেঞ্জ আপ নেই ফেসে, একদম স্বাভাবিক। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। এরই মধ্যে ডাক্তার আসে। ইউনো জাঙ্কুককে হসপিটালে ফর্ম করিয়ে দিয়ে গাড়িতে এসে বসে স্টার্ট দিতেই তে বলে উঠলো, ভাইয়া প্লিজ আমাকে নামিয়ে দিন না। স্যার বারণ করেছে, এর ব্যতিক্রম করতে পারবো না। তে কান্না গলায় বারবার রিকোয়েস্ট করলেও ইউনোর একই উত্তর, স্যারের নির্দেশ ভাঙতে পারবে না। এতে তের জন্য ভালো আর তার নিজের জন্য। ইউনোর গাড়ি এসে জীবন বাড়ির গেটের সামনে থামে। তেও এখন আপাতত চুপ আছে, আর বলেও লাভ নেই। আপনি চলে যাবেন নাকি দিয়ে আসবো ভাবি? চলে যান, আমি যেতে পারবো। ইউনো ও সম্মতি দিয়ে চলে যায় গাড়ি নিয়ে। তে চোখের জল মুছে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাবে, ঠিক সেই মুহূর্তে সুগা পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠলো, তে। তে একটু কেঁপে ওঠে হঠাৎ আওয়াজ শুনে, কিন্তু পেছন ফিরে সুগাকে দেখে ভয়টা কেটে যায়। সুগা ভেজা শরীরে দৌড়ে এসে তেকে বলতে লাগলো, এভাবে কোথায় চলে গিয়েছিস? হ্যাঁ, কেন এমন করেছিস? এতগুলো বছর দূরে থেকে কি লাভ হলো তোর? কারো কথা কি মনে পড়েনি? এতটা নির্দয় নিষ্ঠুর তো তুই ছিলি না তে।
তে স্বাভাবিক শান্তভাবে বলল, এসব নিয়ে প্লিজ এখন কথা বলতে চাচ্ছি না ভাইয়া। সুগা ভাবছে হয়তো আপসেট আছে, তাই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে ভেতরে চল, পরে এসব নিয়ে। এটুকু বলে তের হাতে চোখ পড়ল। ওনার উপর দিয়ে পানির সাথে মিশে কালারহীন বৃষ্টির পানি লাল হয়ে টপকে পড়ছে। সুগা তের হাত ধরে হোক চকিয়ে বলতে লাগলো, এইসব কিতে কে করেছে? সুগা আরো কিছু বলতে গিয়ে আটকে যায়, কারণ তে সুগার থেকে নিজের হাত দ্রুত সরিয়ে বলল, বললাম তো পরে এসব নিয়ে কথা হবে। তের ব্যবহার সুগার কাছে একটু অন্যরকম লাগলো। আগের সেই তের সহজ সরল ব্যবহার কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তে সামনে ফিরে কলিং বেল বাজালো, তারপর আবার সুগার দিকে ফিরে বলল, একটু হসপিটালে যাবেন প্লিজ। হাতে বেশি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে, হসপিটালে গেলেই ভালো হবে, চল জলদি। আমার জন্য নয়, আই এম ওকে। ওনার অবস্থা খুব বাজেভাবে অস্বাভাবিকতায় চলে গিয়েছে ভীষণ। জাংকুকের কথা মুখে নেওয়ার সাথে সাথে তের গলা ভেজা হয়ে আসে। সুগা প্রথমে না বুঝলেও পর মুহূর্তেই বুঝে আসে তে কার কথা বলছে। কি হয়েছে জাঙ্কুকের, জলদি বল, কোথায় ও? হসপিটালে আছে, গুলি লেগেছে, অনেক রক্ত ঝরেছে। আমার মনে হচ্ছে ওনার রক্তের প্রয়োজন হবে। আমাকে যেতে দেয়নি, কিন্তু আপনি যদি যেতেন তাহলে। সুগার কলিজাটা মনে হয় কেঁপে ওঠে জাংকুকের হসপিটালের কথাটা শুনে। অনেক তো দেখেছে ক্ষত বিক্ষত হয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু কোন পর্যায়ে গেলে হসপিটালে যাবে জাংকুক সেটা বুঝে গেছে সুগা। আমার সাথে যেতে চাচ্ছিস? আর হার্ট করতে চাই না কাউকে, আপনি একটু জলদি যান। সুগা এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে ভেজা অবস্থায় বের হয়ে যায়। দরজা খুলে দিলে তে ভেতরে যেতেই সার্ভেন্ট পাশ থেকে বলে উঠল, আরে তে আপামনি, আর আপনি? আমি ঠিক দেখছি তো নাকি স্বপ্ন? তে আপাতত কিছু বলতে চাচ্ছে না, তাই ছোট করে উত্তরে বলল, কথা বাড়িও না, চাচা ঘুমাচ্ছে। হ্যাঁ আপামনি, বড় সাহেব ঘুমাইতাছে। আপনি এতদিন কই ছিলেন? এগুলো এখন শুনতে চাই না বলেই তে উপরে চলে গেল। তে উপরে গিয়ে প্রথমেই নিজের সে আগের রুমটায় ঢুকলো, কিন্তু কিছুই নেই, আগের মতো নেই, ফাঁকা পুরো রুমটা। তাই ওখানে আর না থেকে জাংকুকের রুমে গেল। রুমের দরজা খোলা দেখে একটু অবাক হলেও আপাতত তে এই মুহূর্তে নিজেকে হার্টবিট ছাড়া মানুষই মনে হচ্ছে, কোনো অনুভূতি নেই নিজের মধ্যে। ভেতরে গিয়ে প্রথমে কাভার্ড খুলে জাংকুকের একটা টি শার্ট আর একটা জাংকুকের প্যান্ট হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো, কিন্তু পানিটা ছাড়তে কেমন যেন নিজের ভেতরে সবটা কষ্ট বেরিয়ে এলো 2 মিনিট পর। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে আজ, তবে নিজের জন্য নয়, তার জন্য জাংকুকের অবস্থার কথা ভেবে 2 হাতে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে তে। কিন্তু আজ কেন এমন লাগছে নিজেকে? তার থেকেই তো পালাতে চেয়েছিলাম, তবে কেন আবার তার জন্যই? আচ্ছা উনি কিভাবে জানলেন আমি ওখানে আছি? আচ্ছা উনি কি আগে থেকেই জানেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন আগে থেকে? নয়তো জানলেন কিভাবে আমি সহির হাতে? আমি ভুল করেছি তাই না? ওই মিসেস সহির কাছে গিয়ে আমি ভুল করেছি। এতটা তীব্র ঘৃণা আমার ভেতরে চেপেছিল যে কোনটা ভুল কোনটা ঠিক সবটা গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু ভাইয়াও তো ঠিক ছিল না, তবে কেন মনে হচ্ছে ভাইয়া ভুল হয়েও ঠিক? হঠাৎ করে কেউ একজন তের উপর ঝাঁপিয়ে পড়লো। তে হোক চকিয়ে উঠে বলতে লাগলো, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কথাটা বলে চোখ খুলে জিমিনকে দেখে স্তব্ধ হলো তে। ভুলেই গিয়েছিল সে এখন ঠিক আগের পজিশনে আছে। তে জিমিনকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কেন চলে গিয়েছিলি? কোথায় ছিলি? এতটা স্বার্থপর কেন হলি? কিভাবে পারলি তে? তে কি বলবে তার জানা নেই, তবে এই মুহূর্তে হঠাৎ করে জাংকুকের কথা মাথায় জেগে বসেছে। বসা থেকে উঠতে গিয়েও পারলো না, কারণ জিমিন আবারও ঝাঁপটে ধরেছে। আরে ছাড় না, এসব পরে হবে। ভাইয়া এখন কেমন আছে? হসপিটাল থেকে এসেছে? কার কথা বলছিস? কে হসপিটালে? উনি মানে ভাইয়া। জাংকুক ভাইয়ার কথা বলছিস? উনি কোথায় থাকে জানি না তো, কিন্তু তুই তো দেখছি ফিরে এসে জাংকুক ভাইয়ার রুম দখল নিয়ে আবার ভাইয়ার ড্রেসও নিজের বানিয়ে নিলি। তের এই মুহূর্তে কারো কথাই ভালো লাগছে না। সুগা ভাইয়ার নাম্বার আছে তোর কাছে? আমার কাছে নেই, তবে বাবার কাছে আছে। কিন্তু কেন, কিছু হয়েছে? এমন করছিস কেন? তে জিমিনকে ছেড়ে দিয়ে খাট থেকে নামতে নামতে বলল, নিজের হাজবেন্ডের নাম্বার নেই তাহলে কি আছে তোর কাছে? চাচা কি রুমে আছে? বাবা তো নেই, ফোন করেছিল তুই নাকি ফিরে এসেছিস। আমি তো শুনেই জলদি করে চলে আসলাম, আর কিছু জিজ্ঞাসাও করিনি। তে নিজের হাতের দিকে তাকালো টাইম দেখার জন্য, কিন্তু হাতে তো ঘড়িও নেই। বিরক্ত হয়ে জিমিনকে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? এমন করছিস কেন? এসেছিস, কারো কথা জিজ্ঞাসা করলি না? মা বাবার কথা জিজ্ঞেস করতে পারতি একবার অন্তত, অথচ যার জন্য চলে গিয়েছিলি তার কথাই জিজ্ঞেস করে যাচ্ছিস। তের হঠাৎ বুকটা কেঁপে উঠলো মা বাবার কথা মনে আসতেই। মা বাবা বেঁচে আছে? জিমিন অবাক হলো। আচ্ছা তে কি চেঞ্জ হয়ে গিয়েছে সত্যি? যাওয়ার পর কি একবারও কারো খবর রাখিনি গোপনে? কি
দেখছিস? জাঙ্কুক ভাইয়া তো কাউকে ছেড়ে দেয় না, পাথর মানুষ। নিশ্চয় আমি যাওয়ার পরে মেরে দিয়েছে, তাই না? জিমিন আরো কিছুটা অবাক হয়ে বলল, জাঙ্কুক ভাইয়া তোর মা বাবাকে কেন মারতে যাবে? কেন পারবে না? যিনি কিডন্যাপ করাতে পারে আত্মীয়দের, তিনি অবশ্যই এটাও পারবে, তাই না? তে তুই কি বলছিস? ভাইয়া কেন কিডন্যাপ করবে? তে বুঝলো বেঁচে আছে, না হলে জিমিন এমন অবাক হতো না। কি হলো বল, তোর কেন মনে হলো যে ভাইয়াই কিডন্যাপ করিয়েছিল? সেদিন যখন বাড়ি গিয়েছিলাম আমার আগেই উনি বাড়িতে গিয়েছিলেন, আর মা বাবা তো ছিল না। সো ইটস প্রুফ, তাই না? তোর প্রুফ তোর কাছেই রাখতে। ভাইয়া তোর মা বাবা আর বোনকে ওই লিজার হাত থেকে বাঁচিয়েছে। তে তুই ভুল বুঝছিস। তে একটু নয় অনেকটাই আশ্চর্য হয়ে বলল, হোয়াটস রং জিমিন? কি বলছিস? হ্যাঁ, ওই মেয়ে আমার মা বাবাকে কেন কিডন্যাপ করাবে? আমার কি ওই মেয়ের সাথে কোনো যুগে শত্রুতা ছিল? দেখতে তুই সেই ভুল নিয়ে এখনো বসে আছিস। তোর সাথে শত্রুতা ছিল না ঠিকই, কিন্তু ওই মেয়ে ভাইয়াকে চাইতো। কিন্তু যখন জানতে পারে ভাইয়া তোকে পছন্দ করে, তখন প্ল্যান বানিয়ে তোর মা বাবাকে আটকায়, তারপর ভাইয়াকে ব্ল্যাকমেল করে। তার জন্যই সেদিন ভাইয়া ওই মেয়ের সাথে এঙ্গেজ করতে বাধ্য হয়েছিল। সেটা সেদিন আমরা কেউ না বুঝতে পারলেও যখন তুই চলে গিয়েছিলি তার দুদিন পর তোর মা বাবাকে ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট ইউনো ভালোভাবে ফিরিয়ে আনে। তারপর সব আমরা জানতে পেরেছি। তের মাথায় যেন বাজ পড়লো। সবকিছু তার জন্য ছিল। উনি সত্যি আমার ভালোর জন্যই এসব করেছিলেন। তবে কি আমি এতগুলো দিন ভুল বুঝে এসেছি ওনাকে? তে একটু নরম গলায় বলল, জিমিন তুই কি সত্যি বলছিস? এসব সত্য? তোর কি মনে হচ্ছে আমাকে দেখে ফাজলামি করছি? তুই জানিস তোর চলে যাওয়ার পর সবার কি অবস্থা হয়েছিল? মানলাম ভাইয়া একটু সাইকো টাইপ, আই মিন সামান্যতে রিয়েক্ট করে বেশি, কিন্তু তাই বলে চলে যাবি এভাবে? ভাইয়ার মতো এত বড় একজন সাইকো কিলার মানুষ, যে কিনা কোনো নারীর স্পর্শ ছাড়াই নিজের এতগুলো বছর কাটিয়েছে, সেখানে তিনি তোর প্রতি কতটা দুর্বল হলে বিয়ে করেছে? আর ভাইয়া যদি তোকে ভালো নাই বাসতো তবে বিয়ে করতো? ওনার পাশে কি কম মেয়ে পড়ে আছে? আচ্ছা মানলাম ভাইয়ার ব্যবহার তোর একদম ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়েছে, তাই বলে আর কারো কথা ভাববি না? আমরা কি তোর কেউ ছিলাম না? বাবার কথাও একটু ভাবলি না? তোকে কতটা মায়া মমতা দিয়েছে। আচ্ছা চলে গিয়েছিস রাগে, তাই বলে রাগটা এতটাই ছিল যে একটু খবরও নিবি না? এভাবে পরিবর্তন করে নিবি নিজেকে? সামনে এসেও পরিচয় দিবি না? কথাগুলো বলতে বলতে জিমিনের চোখ থেকে জল গড়িয়ে চিবুক পেরোয়। তে যেন এই মুহূর্তে কিছুই ভাবতে পারছে না। চোখের কোণায় হালকা পানি জমে। এখন বুঝতে পারছি ভাইয়া কাল তোকে কেন আটকে রেখেছিল। ভাইয়া তোকে আগেই চিনেছে এই কারণে, নয়তো ভাইয়া এমন করে আটকে রাখতো না কোনো মেয়েকে। তে আরেকটু ধাক্কা খেলো মনে হয়। চোখ টপকে পানি জামার উপর এসে পড়ে। তে ঠোঁট জোড়া কাঁপছে। হাত দিয়ে জল মুছতে মুছতে ঠিক বাচ্চাদের মতো করে বলল, কিসব বলে যাচ্ছিস জিমিন? ইচ্ছে করে বলছিস তাই না, আমাকে দুর্বল বানানোর জন্য? নয়তো ওনার সাথে আমার বিয়ে কখন হলো? এসব তো মিথ্যা। তার মানে তোর প্রতিটা কথাই মিথ্যা। আমাকে দেখে তোর এখনো মিথ্যা মনে হচ্ছে? তুই কি সত্যি জানিস না কিচ্ছু? ভাইয়া তোকে বলেনি কখনো তোদের বিয়ে হয়েছে, এটা তুই আজ জেনেছিস? তে দু হাতে চোখ মুছতে মুছতে বলল, অনেক হয়েছে নাটক, বাদ দে, যেমন আছি থাকতে দে, ফ্রেশ হবো, এখান থেকে যা। কথাটা বলে তে খাট থেকে নেমে উঠতে যায়, তখনই জিমিন বলে উঠল, মনে আছে তোর সেদিন রাতে খাবার টেবিলে ভাইয়া তোকে দিয়ে সাইন করিয়েছিল পেপারে? তোর বাবারও সাইন নিয়েছিল। ওই পেপারগুলো কি ফালতু কাগজ ছিল তোর মনে হয়? এমন কি আছে যেটা ভাইয়া তোর কাছ থেকে নিয়ে যাবে সাইন করিয়ে? বল, এর উত্তর আছে তোর কাছে? জানি নেই, কারণ ওইগুলো তোর আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। এটা তুই কেন বুঝলি না? অথচ তোর মা বাবা আমরা সবাই জানি এটা। তের এখন কি করা উচিত? আসলেই তো আমার থেকে ভাইয়ার কি নেওয়ার আছে এমন? সত্যি বিয়ে হয়েছিল? যদি তাই হয় তবে বলেননি কেন আমায়? আমি তো জিজ্ঞেস করেছিলাম। তাহলে সেদিন রাতে যা হয়েছিল সবটা ওনার অধিকার, কিন্তু এমন আচরণ করছিলেন কেন? আমাকে বললেই তো হতো। নাকি এর পেছনেও কোনো কারণ আছে যেটা আমার জানা নেই? তের নীরবতা দেখে জিমিনও খাট থেকে দাঁড়িয়ে আলমিরার সামনে গিয়ে বলল, এখনো কি নিজের মুড নিয়েই থাকবি? আগের সব ফিলিংসই কি তোর মধ্য থেকে হারিয়ে গিয়েছে? বল না, আমাদের কি এখনো তোর পর মনে হয়? বল না কিভাবে পারলি রে? হঠাৎ জিমিনকে জড়িয়ে ধরে কাপা গলায় বলতে লাগলো, জিমিন পাগল তুই? বিশ্বাস কর, আমাকে দেখে যতটা স্ট্রং মনে হয় আমি ততটাই ভেতর থেকে ছটফট করি। প্রতিটা মুহূর্ত সবাইকে খুব মিস করেছি, কিন্তু আমি কি করব? আমার সাথে সেদিন রাতে ভাইয়া, এইটুকু বলতেই থেমে যায়। জিমিনও তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, বল তারপর কি করেছে ভাইয়া? অনেকবার মেরেছে,
এমনকি অনেক আঘাতও দিয়েছে তোকে দেখেছি আমরা। কখনো তো এমন চলে যাওয়ার কথা ভাবিসনি, তবে কেন সেই দিন জানি না কিছু, তবে আমি সহ্য করতে পারিনি। আর সেদিন রাতের ব্যবহারটা, বিশ্বাস কর আমি জানতাম না এত সব। জিমিন এবার কান্নার মধ্য দিয়ে একটু শব্দ করে হেসে বলল, হয়েছে, তুই নিজেও তো একটা ভাইয়ার কপি, নয়তো এতগুলো দিন কিভাবে থাকতে পেরেছিস সবাইকে ছাড়া? তে এবার সামনে এসে জিমিনের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস ইউ ইয়ার, আমার ভুল হয়ে গিয়েছে, এই কান ধরলাম বলেই তে নিজের কানে হাত রাখলো। জিমিন হু হু করে হেসে দিল। দরজার কাছ থেকে কেউ বলে উঠলো, এ তো দেখছি আমাকে ছাড়াই আড্ডা জমিয়ে বসে পড়েছে, বাহ বেশ ভালো তো। তে জিমিন মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আরেকবার শব্দ করে হাসলো। জিসু দৌড়ে এসে প্রথমেই তেকে জড়িয়ে ধরে বলল, এমন মারবো না আবার দ্বিতীয়বার যাওয়ার কথা মনে হলেই শরীরের লোম কাটা দিয়ে উঠবে। এ তো দেখছি ভাইয়ার মতো ডায়লগ দিচ্ছে জিমিন। ও, এখন বুঝলাম ভাইয়া কেন এই ধরনের হুমকি দেয় তোকে। একদম বাজে কথা বলবি না। ঠিকই তো বলেছে জিমিন, ভাইয়া তোকে শুধু শুধু যে বকা দেয় না, এটার প্রমাণ আবারও হয়ে গেল, দেখলি?